তার চরিত্রে দাগ লাগানো, তাকে তার পরিবার তুলে কথা বলা, এই ধরনের অসভ্যতামির আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আইনজীবী, তিনি রাজনীতিতে এসছেন কেন? সিনেমা আর্টিস্টরা আসেন কেন? এই সিনেমা আর্টিস্টদের ওপরেই তো দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। তাদেরকে ফেমটাকে কাজে লাগিয়ে তো ভোট ব্যাংকে বড় ভূমিকা রাখে। হয় যে মহুয়া মৈত্রর কথা বলতে, বিশাল বড় কর্পোরেট ম্যানেজমেন্টে চাকরি করতেন, তিনি এসছেন কেন? বলতেই পারি। মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বলেন তিনিও নাকি উকিল ছিলেন একসময়, তিনি এসছেন কেন? ফলে এই কল্যাণবাবুই তো দেখেছিলাম আমরা উপরাষ্ট্রপতিকে ভেঙিয়েছিল। তো ফলে তিনি যে এই রকম একটা জিনিস করবে, মানে উপরাষ্ট্রপতি শারীরিকভাবে কিরকম সেইটা নিয়ে ভেঙাচ্ছে, তার কাজ নিয়ে ভেঙাচ্ছে না কিন্তু। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নামার কথা বলতেই তার দিকে ধেয়ে আসছে একাধিক শাসক দলের কটাক্ষ, এমনকি তাকে ব্যক্তিগত আক্রমণ করতেও কেউ ছাড়ছে না। কেন তার বউ চলে গিয়েছিল, এইসব মন্তব্য আসছে। বুঝতে পারছেন মানে কিরকম মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে? তিনি নাকি একজন সিনিয়র পলিটিশিয়ান এবং সিনিয়র লয়ার। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? আমার সঙ্গে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, তিনি কিভাবে দেখছেন? দেখুন, বিচারপতি রাজনীতিতে আসবেন কি আসবেন না সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার পারিবারিক বিষয় নিয়ে বা তার এইভাবে তাকে চারিত্রিকভাবে আক্রমণ করা, এগুলো খুবই নিম্ন রুচির পরিচয় এবং এটা একেবারেই কাম্য নয়। আসলে বর্তমান বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটটাই এমন হয়ে গেছে যে রাজনৈতিক যে পার্থক্যটা সেটা থাকবে মত পার্থক্য, সেটা থাকবে আদর্শের পার্থক্য, চিন্তাধারার পার্থক্য, কিন্তু যখনই সেইটা ফেল করে যাচ্ছে তখনই একে অপরকে যে বীভৎস ভাষায় আক্রমণ, কখনো জাতি তুলে, কখনো কে কেমন দেখতে, কখন কে কিরকম ক্লাস বা কাস্ট থেকে আসছে, তার বাড়ি ঘর মা বাবা তুলে, এইটা একটা অসভ্যতামির জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, বিচারপতিকে আমরা হয়তো অনেকেই এক্সপেক্ট করিনি যে উনি এরকম ভাবে চট করে রাজনীতিতে আসবেন, বা জেনারেলি জুডিশিয়াল সিস্টেমের মানুষদের প্রতি আমাদের একটা অন্য রকমের এক্সপেকটেশন থাকে, সেটা আমাদের মতো অনেক মানুষের কাছেই সেই আশার একটা অন্যরকম রেজাল্ট এসেছে। সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তিনি যে রাজনৈতিক দলে গেছেন তার সাথে আমার আদর্শগত ফারাক থাকতেই পারে, বা রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি যে কাজ করবেন তার সাথে আমি সহমত পোষণ নাই করতে পারি, তাকে নিয়ে সে মিম বানানো হোক কিংবা তার কাউন্টার আর্গুমেন্ট তৈরি করা হোক, তার মধ্যে একটা শালীনতা বজায় রেখে, একটা সভ্যতা ভদ্রতা বজায় রেখে তিনি একটা যে ডোমেন থেকে এসছেন তার প্রতি সামান্য সেই রুচিশীলভাবে তাকে ক্রিটিসাইজ করা যেতে পারে, কিন্তু এইভাবে কার পারিবারিক কি পরিচয় কি না বৃত্তান্ত, এইগুলো খুবই একটা নিম্নরুচির পরিচয়। আমার মনে হয় বয়োজ্যেষ্ঠ আইনজীবীদের কাছ থেকে এইরকম মতামত আমরা আশা করি না। তিনি হয়তো পরবর্তী ক্ষেত্রে ভুল সংশোধন করবেন বলেই আমার বিশ্বাস। স্তরেরই নন তিনি, কারণ তার বাড়িতে কাজের লোক থাকে না, এই মন্তব্য আসছে। যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয়। কি বলবো, মানে এটা তো এই মন্তব্যটারই মানে কিভাবে উত্তর দেওয়া উচিত আমি জানি না। প্রথম কথা, এই যে আমাদের বাড়িতে যারা ডোমেস্টিক হেল্পে কাজ করেন, এ তো পশ্চিমের দেশে এই ডোমেস্টিক হেল্প কনসেপ্টটাই নেই। বেশিরভাগ ক্ষেত্রেই তো মানুষ নিজেদের কাজ নিজেদের করে নিতে হয়। আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি দেশ সার্বিকভাবে বলে আমাদের বাড়িতে এখনো ডোমেস্টিক হেল্পের সাহায্য পাচ্ছি। বাইরের দেশে যে কোনো পশ্চিম দেশে চলে যান, আপনি ডোমেস্টিক হেল্প অ্যাপয়েন্ট করতে পারবেন না, তারা হিউজলি কস্ট হয়ে যাবে, এবং তখন বেশিরভাগ ক্ষেত্রেই মানে কাপড় চোপড় ধোয়া থেকে বাসন মাজা সবই সেখানে মানুষদেরকে বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের করতে হয়, এবং মোস্টলি যারা অন্যান্য দেশ থেকে যায় তাদের জীবন আরো কঠিন সেখানে। তো তাহলে তো যারা বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল যারা দেশ বিদেশে রয়েছেন, যারা নিজের কাজ নিজে করছেন, মানে সবসময় পয়সা দিয়ে তো মানুষকে জাজ করা যায় না। সে কে কিভাবে জীবনযাপন করবে সেটা তার ব্যাপার। তার বাড়িতে কেউ ডোমেস্টিক হেল্প নেই বলে তিনি যাচ্ছে তাই, এটা তো মানে কি বলবো, এটা কল্যাণবাবুর মানে কিছু একটা বলতে হয় পলিটিক্যাল কম্পালশন থেকে বোধহয় সেই জন্য বলছেন, আদারওয়াইজ এই কথার কোনো বেস নেই এবং খুবই অপমানজনক বলে আমার মনে হচ্ছে। তিনি খরমুজের মতো কাজ করেছেন তাকে বলা হচ্ছে। উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি, ভেতরটা লাল বাইরেটা হচ্ছে ওর গৌরিক, খরমুজ, একদম খরমুজ বিচারপতি। দেখুন, এখন সেইটা হয়ে গেছে কি, কারণ যে কোনো জিনিসের এটা লতেও পড়ানো হয় আমাদেরকে যে এক ধরনের ইন্টেনশন বেরিয়ে আসে কোনো কোনো জায়গায়। এখন বিচারপতি হিসেবে তিনি যে জাজমেন্টগুলো দিয়েছেন, এখন কনক্লিউশনে এসে যেহেতু উনি বিজেপিতে চলে গেলেন, খুব স্বাভাবিকভাবে উল্টো দিকে একটা কাউন্টার আর্গুমেন্ট চলে আসবে যে তাহলে উনি যে বিজেপিতে গেলেন এটা কি মানে হঠাৎ করে তো ডিসাইডেড না, তাহলে এই যে 5-6 মাস ধরে বা বিগত 1-2 বছর ধরে যে জাজমেন্টগুলো দিচ্ছেন
সেখানে কি কোথাও গিয়ে একটা ইন্টেন্ট টু ব্যাশ দ্য অপোনেন্ট এরকম একটা কাজ করছিল, সেইটা একটা থেকে যায়। দেখুন এইসব লতে নানা রকমের ডিবেট আছে, তার কারণ কোনো জাজমেন্ট বা কোনো বিচার আলটিমেটলি তো নিরপেক্ষ হয় না। কোনো আইনজীবী বলুন বা বিচারপতি বলুন, তারা যেহেতু সমাজের অংশ, তো সেজন্য সমাজের নানা প্রিজুডিসেস কিংবা তাদের নিজস্ব চিন্তাধারা কোথাও না কোথাও তাদের মধ্যে মানে সেটা মানে কাল্টিভেট হয়ে যায়, এবং সেই কাল্টিভেট থেকেই তাদের রেজাল্টে একটা আউটপুট আসে। কিন্তু যদি বায়াসড কোনো কারণে হয়েও থাকে, আমি ধরে নিলাম যে তার রায় আমার পছন্দ না, তার জন্য হ্যাঁ চ্যালেঞ্জ হয়েছে, সেটা অপশন রয়েছে তো কনস্টিটিউশনাল রেমেডি। কনস্টিটিউশনাল রেমেডির জন্য হায়ার কোর্ট রয়েছে, ডিভিশন বেঞ্চ রয়েছে, নানা রকমের কনস্টিটিউশনাল রেমেডি রয়েছে। সিঙ্গেল বেঞ্চের এই পার্সিয়ালিটি যাতে না হয় সেজন্যই ডিভিশন বেঞ্চ কনসেপ্টটার উৎপত্তি আমাদের জুরিসপ্রুডেন্সে। তো সেইটাকে লিগালি চ্যালেঞ্জ করা যেতেই পারে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু তিনি রাজনীতিতে এসছেন বলে তার আগের সমস্ত রায়গুলো মিথ্যে হয়ে গেল, অথবা তিনি মানে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যে বিচারগুলো হয়েছে, তার মানে তো এই নয় যে দুর্নীতিগুলো হয়নি, তার মানে এই নয় যে চাকরি চুরি যায়নি, চাল চুরি যায়নি, যারা রাস্তায় বসে আছে চাকরি প্রার্থী তারা ডিপ্রাইভড হননি। ও সেই হ্যাঁ সেই সত্যগুলোকে তো অস্বীকার করা যায় না। আমি যদি ধরেও নিই যে ওনার কোনো রকম ইন্টেন্ট, পলিটিক্যাল কোথাও গিয়ে ইন্টেন্ট ছিল, আমি তর্কের জন্য ধরে নিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও দুর্নীতি যে হয়েছে সেটা তো ফ্যাক্টর। এইটাকে তো কোনোভাবে 26-এ মুখ্যমন্ত্রী হবেন বলে নাকি তিনি আগে থেকে এইসব রায়গুলো দিতে শুরু করেছিলেন নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করার জন্য। এই সমস্ত বোকা বোকা কথা, যা একটা জুডিশিয়ারিতে কে কি রায় দিচ্ছে তার সাথে কে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে তার কিছু এসে যায় না। আর মুখ্যমন্ত্রী তো এতটা সোজা ব্যাপার নয়। আমার মনেও হয় না যে বিজেপি মানে অভিজিৎ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাটলিস্ট এই মুহূর্তে দেখছেন, কারণ মুখ্যমন্ত্রী একটা অন্যরকম রোল, এবং তার যে রাজনৈতিক যে সমীকরণটা সেটা সম্পূর্ণ অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য কাউকে আসতে গেলে যে সমীকরণ মেনে আসতে হবে বা যেভাবে ঘুঁটিটা সাজাতে হবে, সেটা এই মুহূর্তে সেই রাজনৈতিক অভিজ্ঞতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখনো তৈরি হয়নি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইন বিশেষজ্ঞ হতে পারেন, তিনি জুডিশিয়ারিতে তার অগাধ দখল থাকতে পারে, কিন্তু বাংলার রাজ্য রাজনীতির যে ছক সেইটাকে বিট করে মমতা ব্যানার্জির রিপ্লেসমেন্ট হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কম্পিট করে জেতা, এইটা অ্যাটলিস্ট আজকের দিনে যে মুহূর্তে এখানে বসে আছি সেটা কঠিন। হতেই পারেন উনি, আগামীতে কি হবে আমরা জানি না, কিন্তু তার মানে এই নয় যে উনি সারা জীবনে যা যা করলেন সবকিছু ধরে নিলেন। তাহলে ওনার যদি সেটাই অ্যাসপায়ার হতো, উনি তো অনেক আগেই ছেড়ে দিতে পারতেন। উনি জুডিশিয়ারিতে গেলেন কেন? যেরকম মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী এনারা যেমন রাজনীতিতে এসছেন। কি বলবো, এই সমস্ত বোকা বোকা কথাবার্তা, তা মানে বয়স দিয়ে কি কারোর কিছু জাজ করা যায়? পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোকেরা তো 70-75 বছরে গিয়ে সফল হয়েছেন। অনেক বড় বড় পেইন্টার 80 বছরে গিয়ে তাদের শ্রেষ্ঠ ছবিটা এঁকেছেন। কেএফসির মালিক 75 বছরে গিয়ে কেএফসি তৈরি করে সফল হয়েছেন। তাহলে বলতে হয় যে এরা সমস্ত মূর্খ, বোকা, অপদার্থ, কিছুই পারেনি তাই বুড়ো বয়সে এসে করেছে। ফলে দেখুন এই রাজ্য সরকারের যারা মুখপাত্র আছেন না, এদের বেশিরভাগ লোকেরই কথার কোনো রকম বেস নেই, এবং এদের বেশিরভাগ মানুষেরই পলিটিক্যাল কমিউনিকেশনে কোনো ট্রেনিং নেই। আপনারা দেখেছেন যে এরা না না বিচার ব্যবস্থার কলঙ্কে কি কলঙ্ক নয়, সেটা তো আমিও মনে করি যে বিচার ব্যবস্থায় পার্শিয়ালি হওয়া উচিত নয়, এবং যদি উনি পলিটিক্যালি ইনক্লায়েন্ড হয়ে থাকেন সেটা উনি অন্যায় করেছেন। ওনার জবে থেকে মনে হচ্ছিল যে উনি পলিটিক্যালি বায়াসড হয়ে পড়ছেন, ওনার ছেড়ে দেওয়া উচিত। সেটা তো নীতির লড়াই, সেটা আমিও বিশ্বাস করি যে হ্যাঁ সেটা সেটা তো নীতিগত জায়গার লড়াই, কিন্তু তার মানে উনি অযোগ্য ছিলেন, ওনাকে ওই জায়গা দিয়ে দেওয়া হয়েছে। অযোগ্য হলে তো জুডিশিয়াল পরীক্ষায় পাশ করে একাধিক স্টেপ পাশ করে করে যেতে। হঠাৎ করে আমি গিয়ে বললাম যে আমি বিচারপতি হতে চাই আর আমাকে হাইকোর্টের মতো জায়গায় বসিয়ে দিলে এটা তো হয় না। তার একটা প্রপার অ্যাপয়েন্টিং প্রসেস আছে, পরীক্ষা দিয়ে অভিজ্ঞতার সাথে যেতে হয়, এবং কোন বয়সে কে গেছে তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সে যে বয়সে দক্ষতা অর্জন করতে পারবে, যে বয়সে যেটা পড়তে বা তার ইচ্ছে করবে তিনি সেখানে যাবেন। তার কাজের মাধ্যমে আমরা তার সমালোচনা করব নিশ্চয়ই। আগামী দিনে তিনি পলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ডে কি করছেন, তার রাজনৈতিক যে অ্যাক্টিভিটিস থাকবে সেটাকে আমরা পলিটিক্যালি অ্যাড্রেস করতে আমরা রাজি আছি। কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে এই 7 দিন ছুটি নিয়ে আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছি, বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছে। তো সেটাই বলা হচ্ছে যে আগে থেকেই নাকি এরকম অ্যাপ্রোচ ছিল। দেখুন সেটা তো আইদার বিজেপি বলতে পারবে, অথবা তার মানে এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সে মানে ফোন টোন ট্যাপ করে জানতে হবে। এটা তো বাইরে থেকে আমরা বলতে পারি না যে কে কাকে চেয়েছে, কে কি করেছে না করেছে। আমরা এটুকু বলতে পারি যে উনি বিচারপতি হিসেবে যে জাজমেন্ট গুলো দিয়েছিলেন বলে আমাদের যেটা প্রাপ্তি হয়েছে সাধারণ মানুষের, আমি তো বিজেপি সিপিএম তৃণমূল কারোর লোক না, বাইরে থেকে দেখে যতটা বুঝতে পেরেছি যে
ওনার এজলাসে চলা বহু মামলা থেকে শাসক দলের অনেক দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। এবার সেটা পাক্ষিকভাবে হয়েছে নাকি নিরপেক্ষভাবে হয়েছে সেটা কোর্ট ব্যাটেল, সেটা কোর্টে প্রমাণিত হবে। কিন্তু ওনার এজলাস থেকে এই যে আউটবার্সটা হয়েছে দিনের পর দিন, এই যে যেভাবে দুর্নীতির পাহাড়টা বড় হয়েছিল, সেইটা যে আজকে লাইমলাইটে এসেছে এবং আমরা এত তর্ক বিতর্ক করছি, জানতে পারছি, সেটা তো ওনার কৃতিত্ব। সেইটুকুর মাধ্যমেই আমি বিচারপতিকে চিনতে চাইছি। মুখ্যমন্ত্রী বলছেন মহিলা ঘটিত কেসগুলো বার করবো নাকি, তাদের তো দূর, এই গভর্নমেন্টের থেকে যদি মহিলা সুরক্ষা নিয়ে কথা বলতে হয় তাহলে তো বিপদ আছে। সবার আগে সন্দেশখালীর মহিলাদের সুরক্ষাই দিতে পারলো না, সেই নিয়ে মাসের পর মাস ধরে চললো এই সমস্ত, হঠাৎ করে এখন এই সমস্ত নানা রকমের কথা। মুখ্যমন্ত্রী বলছেন তাদের না না, বলুন না, এরকম মুখ্যমন্ত্রী অনেক কিছুই নাকি ওনার কাছে থাকে, উনি নাকি বার করেন না। একসময় গভর্নমেন্টে এসেই বলেছিল যে আমার কাছে নাকি কত হাজার হাজার নাকি সিপিএম এর ফাইল আছে, সব পর্দা ফাঁস করবো, কোনো ফাইল বের করলো না। তারপর বললো যে বিজেপির সমস্ত পর্দা ফাঁস করবো। আরে ফাঁস করছেই না, ভোট এলেই খালি যে থ্রিলার দেখানোর মানেটা কি? আপনার কাছে যদি থেকে থাকে, আপনি যদি মনে করেন উনি তো এখন আর বিচারপতি নেই, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি চ্যালেঞ্জ করুন তার সম্পর্কে, যদি কোনো মহিলার সাথে অনাচার করে থাকে আপনি সেগুলোকে সামনে নিয়ে এসে আপনি মামলা করুন, মানুষকে জানান যে কিরকম অসৎ কাজ তারা করেছে। হঠাৎ করে মাইকে বসে বসে এই ফিল্মের ট্রেলারের মতো থ্রিলার অ্যানাউন্সমেন্ট করার কোনো দরকার নেই। এভিডেন্স থাকলে প্রমাণ করুন, মানুষকে যা শাস্তি আছে সেই শাস্তি দিন। আমরা প্রমাণ পেয়েছি এবং তার ফলস্বরূপ আজকে বেশিরভাগ মন্ত্রীরাই জেলে ঢুকে বসে আছে। যারা ঘুষ দিয়ে বেআইনি পথে চাকরিতে ঢুকেছিল তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং বহু লোক চাকরিতে, তারা সঠিক যারা যোগ্য প্রার্থী তারা এক এক করে ঢুকছেন। এই ঘটনাটা তো আমরা চোখের সামনে ঘটছে, এর মধ্যে তো কোনো আমরা রাজনীতি দেখতে পাচ্ছি না। আপনি যাদের কে কোট করছেন, এদের কোনো রকম পলিটিক্যাল কমিউনিকেশনের ট্রেনিং নেই এবং এরা পাড়ার ক্লাবে আমরা বন্ধু বান্ধবরা যেরকম কিস্তি ফিস্তি দিয়ে কথা বলি, সেইটাকে একটা মানে পারলে পরে বিধানসভায় দেখবেন কোন দিনই মানে অলরেডি হওয়া শুরু হয়ে গেছে এই সমস্ত সার্কাস। তো মানে ওই পাড়ার ক্লাবের রাজনীতিটা এখন স্টেট লেভেলে চলে এলে তো এইরকমই হবে, যাদের কোনো মানে বাঁধন নেই। শুধু বাইরে না, ওনারা একটা টেস্ট করছে সর্বভারতীয় ক্ষেত্রে, সেখানে অনেক ন্যাশনাল মিডিয়াও আছে, সেখানে এইরকম ব্যক্তিগত নিয়ে কথা হচ্ছে, যে রকবাজের মতন কথা বলেন উনি, এইসব কথা হচ্ছে যে কোর্টের মধ্যে রকবাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলবো বলুন এই এদের। উনি শুধু যে তোমার মুখে আমি ঘুম ধরেছি এরকম নয়। না না, সে প্রেস কনফারেন্স করছেন সে ঠিক আছে, তারা করুন, কিন্তু এদের কথাবার্তা এর আগেও তো মিডিয়াতে দালাল বলেছে। আমি সেই নিয়ে সরাসরি প্রতিবাদ জানিয়েছি যে আপনি বিচার ব্যবস্থাকে, আমার আপত্তি আছে উনি বিজেপিতে গেছেন বলে, সেটা তো তার রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে আমি তাকে বলবো, কিন্তু বিচারপতি হিসেবে আমি তো তাকে দালাল বলতাম। আমার যদি মনে হয় যে তিনি বায়াস ছিলেন, আমি সেই ব্যবস্থা নেব। যদি আমার কোনো কেসে আমি যদি রিপ্রাইভড হয়ে থাকি তার এগেনস্টে আমি চ্যালেঞ্জ করব, ইত্যাদি করব, পলিটিক্যালি তাকে আক্রমণ করব। কিন্তু অনেক মুখপাত্র টিভিতে দাঁড়িয়ে বসে সেখানে কোটি কোটি মানুষের সামনে বলেছে দালাল বিচারপতি। এই ধরনের শব্দ বন্ধ, ভাষা চয়ন ও শব্দ বয়ন যারা করেন তাদের বোঝাই যায়। খেলা হবে মেঘের আড়াল থেকে, কেন খেলবে? হ্যাঁ, তো মাঠে তো নেমেছে। হ্যাঁ, সে তো দেখুন, দেবাংশুর কথা সব ওরা ওরকম বলে, ইয়ং ছেলে পেলে মাঝে মধ্যে বার খেয়ে গিয়ে বলে, সে নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বা কুণাল ঘোষ বা ধরুন কল্যাণ বাবু, এরা যারা রয়েছেন, যারা পার্লামেন্টের অংশ, যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির অংশ, যারা সিনিয়র প্রফেশনে, কেউ সিনিয়র সাংবাদিক ইত্যাদি, তারা যখন কোনো কথা বলবেন আমরা তো আশা রাখবো যে তারা অন্তত একটা মিনিমাম সভ্যতা, ভদ্রতা, রুচিশীলতা রেখে জায়গাটায় রাখবেন। কারোর কাজ পছন্দ না হতে পারে, কারোর প্রফেশনাল অ্যাক্টিভিটি পছন্দ না হতে পারে, রাজনৈতিক আমার ডিলেমা থাকতে পারে, কিন্তু যে ভাষায় মানে অ্যাড্রেস করা হচ্ছে সেই অ্যাডজেক্টিভের প্রয়োগগুলো একেবারেই মানে পাড়ার আড্ডা বানিয়ে ফেলেছে। কোনটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কোনটা পার্লামেন্টেরিয়ান স্পিচ, কোনটা কি, মানে পাড়ায় যেরকম একটা আমরা আড্ডা মারি, ছ্যাবলামো করি, সেইটাকে রাজনীতি মানে মেন ময়দানে নিয়ে আসছে এবং এটা বাংলা ও বাঙালির সামাজিক অবক্ষয়ের প্রতিরূপ হিসেবে কাজ করছে। এর থেকে দেখে মানুষ শিখছে যে এটাও বোধহয় করা যায়। রাষ্ট্রপতিকে দেখে গালাগালি করব, তাকে ভেঙাবো, হ্যাঁ হ্যাঁ, বিচারপতিকে দেখে ভেঙাবো, মুখ্যমন্ত্রীকে দেখে ভেঙাবো। এরা বুঝতে পারছে না যে এনারা যে জেনারেশনটাকে লিড করছেন সেই জেনারেশনটা কিন্তু ভুল বার্তা পাচ্ছে এদের থেকে। এইটা কিন্তু কোনো সোশ্যাল ট্রেনিং হতে পারে না। পলিটিক্যাল মিম কি হয় না হয়, পৃথিবীর সমস্ত উন্নত দেশে পলিটিক্যাল মিম হয়, পলিটিক্যাল মিডিয়া আছে, একে অপরকে মানে তাদের ট্যাগলাইনের কম্পিটিশন আছে, নানা রকম, কেউ অ্যানিমেশন বানাচ্ছে, কেউ কার্টুন বানাচ্ছে, এগুলো তো হবেই, এটা তো মানে সারা পৃথিবীর ইতিহাসে হয়েছে। কিন্তু সেটার মধ্যে কিভাবে অ্যাড্রেস করছি সেটা তো ব্যাপার। পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে তিনি কিভাবে হাঁটেন সেইটা ভেঙিয়ে এমন একটা ভাবে তার জাতি তুলে কথা বলছি, তিনি কোন পেশা থেকে উঠে এসছেন, কোন ক্লাস থেকে উঠে এসছেন সেই নিয়ে কথা বলছি। যারা এইরকম ভাষায় বা এইরকম অ্যাঙ্গেলে কথা বলেন
তারা যে মানে সোসাইটিটাকে লিড করছেন, এটা আমাদের বাংলা ও বাঙালির বর্তমান প্রজন্মের কাছে খুবই আনফরচুনেট। না, আমি শুনছি হয়তো যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হবে। কিভাবে দেখছেন? না, সে প্রার্থী সেটা তো দেখুন মানুষ বিচার করবে। মানুষ, না, বলছি রচনা ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ডে অনেক সময় কি হয়, কে কোন প্রফেশন থেকে এসছে সেটা তো দেখা হয় না, রাজনৈতিক অঙ্কটা অন্যরকম ভাবে চলে। মানুষ যখন ভোট দিতে যান তারা কিছু ক্ষেত্রে মোটিভেটেড হয়ে যান, কিছু ক্ষেত্রে কে কি পাচ্ছেন কোথা থেকে পাচ্ছেন সেইটা হিসেবে যান, আর কিছু ক্ষেত্রে সরকার ভোট লুট করে, মানে যে পাওয়ারে থাকে সে মানে মিস ইউজ করে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে, এই ইতিহাসও আছে। ফলে কে কার পক্ষে বা বিপক্ষে দাঁড়াচ্ছে সেইটা দিয়ে মানে যুদ্ধটাকে জাজ করা যায় না। কম্পিটিশনটা কম্পিটিশনই। এবার যেখানে দাঁড়াবে যে এলাকার মানুষ, তারা যদি বুদ্ধিমান হয়, তারা যদি মনে করেন যে আমি কার থেকে কি পাবো, কে বেটার এডুকেটেড রিপ্রেজেন্টেটিভ, কারণ মানে যাকে তাকে একটা ভোট দিয়ে দিলাম, এরকম অনেক সেলিব্রিটিদেরই মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, তারপর দেখা গেছে তারা, হ্যাঁ, তাদেরকে জীবনে তাদের টিকি খুঁজে পাওয়া যায় না, তারা শুধু মাইনা নিয়ে কেটে পড়েন, তারা না পার্লামেন্টে যান, না পার্লামেন্টে কোনো ডিবেটে কোনো কিছু অংশগ্রহণ করেন, না সংগঠনের জন্য করেন, না এলাকার জন্য করেন। ফলে মানুষ নিশ্চয়ই আর সেই ভুলগুলি তারা করবেন না, তারা মোটামুটি একটা ধাক্কা খেয়েছেন, তারা বুঝেছেন যে এদের দিয়ে হবে না। ফলে এফিশিয়েন্ট পলিটিক্যাল পার্সোনালিটি যারা থাকবেন, যাদেরকে দিয়ে এলাকার কাজ হবে, যারা যোগ্য, যারা আমার কথাটা গিয়ে পার্লামেন্টে বলবেন বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বলবেন, সেই রকম মানুষদেরকেই মানুষ ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি। কারণ মানুষ একদিন তো দেখলেন, মানে কেউ তো বোকা নয় আমাদের রাজ্যের ভোটাররা, কেউ বোকা মূর্খ নয়, তারা যথেষ্ট সেন্সিবল, তারা দেখতে পাচ্ছেন আশেপাশে কি হচ্ছে। ফলে আমি বিশ্বাস করি যখন মানুষ ওখানে ব্যালটে ছাপ দেবেন বা ইভিএম এ বোতাম চিপবেন, তখন তারা খুব মানে বুদ্ধিমত্তার সাথেই দেবেন এবং তারা যাকে যোগ্য মনে করবেন তাকেই দেবেন।